গুরুচণ্ডালীর গল্প ও কবিতা পাঠের আসরে শুরু হচ্ছে আজকের নিবেদন। লেখক রমিত চট্টোপাধ্যায়। গল্পের নাম মহারাজ মিত্রবর্মনের রাজ্য বিজয়, ঘেঁটু ফুল ও ব্রহ্মকমলের গল্প। পড়ছি অমিতাভ। মহামন্ত্রী সাহুজি পড়েছেন গভীর ভাবনায়। চিন্তার চোটে তার নাওয়া খাওয়া সব শিকেই উঠেছে, মেজাজ তিরিক্ষে হয়ে রয়েছে। এই একটু আগে তার জ্যেষ্ঠ পুত্র জয়দ্রথ দণ্ডগেন্ডুক খেলার কি একটা দুর্ঘটনা নিয়ে বলতে এসেছিল। তিনি চেঁচিয়ে উঠে বলেছেন, এইসব ছোটখাটো বিষয়ে যেন সে কোনো নালিশ জানাতে না আসে ভবিষ্যতে। ভাগ্যিস মহামন্ত্রী পত্নী সে সময় সখীদের সাথে কোনো এক উদ্যান পরিদর্শনে গিয়েছিলেন, তাই সে কথা সাথে সাথে জয়দ্রথ মাকে নালিশ করতে পারেননি। সাহুজি এখন ভাবছেন, ওই দিন মহারাজকে স্তোক বাক্য না দিয়ে সোজাসুজি বুঝিয়ে বললেই সঠিক হতো। মহারাজের মাথাতেই বা এত ভুলভাল ভাবনা যে কোত্থেকে আসে কে জানে। কিন্তু ওই দিন কি বা করার ছিল? তিনি গিয়ে দেখেন মহারাজ ঘাড় গুঁজে রাজপ্রাসাদের দোতলার বারান্দা জুড়ে আধ ঘন্টা ধরে ক্রমাগত পদচারণা করে চলেছেন। প্রথমে তিনি কিছুক্ষণ মহারাজের পিছু পিছু হাঁটার চেষ্টা করছিলেন, তারপর গলদঘর্ম হয়ে বুঝলেন মহারাজের সাথে পাল্লা দিয়ে হাঁটা তার কম্য নয়, পরিস্থিতি শিগগিরই সামাল দিতে হবে। তার থেকেও আগে বুঝতে হবে মহারাজের মনে কি চলছে, নইলে মহারাজ নিজে নিজে 7-5 ভেবে রাজদরবারে গিয়ে যা হোক তা হোক একটা ঘোষণা করে দিলে সবার মুখ পুড়বে। এরকম কাণ্ড কারখানা আগেও বেশ কয়েকবার ঘটিয়েছেন তিনি। একবার রাজ্যে খুব গুটি বসন্ত আর হামের মাঝামাঝি কি যেন এক রোগের প্রাদুর্ভাব হয়েছিল। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, রাজবৈদ্য অনেক কিছু ঘেঁটেও কোনো প্রতিষেধক বার করতে পারছিলেন না। তিনি মহারাজের কাছে আরো 1 সপ্তাহ সময় চাইতে মহারাজ ওরকম বারান্দা জুড়ে পায়চারি শুরু করে দিলেন। কাউকে কিচ্ছুটি না বলে পরের দিন দরবারে গিয়েই শটান ঘোষণা করলেন, রবিবার সকল রাজ্যবাসীকে দ্বীপ প্রহরে 4 দণ্ডকাল সময় ধরে ঘণ্টাধ্বনি করিতে হইবে। সেই ঘণ্টাধ্বনিতেই রোগ নিরাময় হইবে। গ্রামে গ্রামে কাড়া নাকাড়া বাজিয়ে সে কথা ঘোষণা করার হুকুম দিলেন, আর সাথে রাজবৈদ্য বসু সেনকে বরখাস্ত করে রাজ জ্যোতিষী জ্ঞান শর্মাকেই নতুন রাজবৈদ্য পদে অভিষিক্ত করে দিলেন। সে ঘটনা নিয়ে বহুদিন সং আর চারণ কবিরা ছড়া কেটেছে। তাই এবার নীরবতা ভেঙে সাহুজি বলেই ফেললেন, মনের কথা ব্যক্ত করুন জাহাপানা, আপনার ইচ্ছাই আমাদের কাছে আদেশ। মহারাজ পায়চারি থামিয়ে বললেন, তেমন কিছু না, শুধু রাজ্য বিজয়। মহামন্ত্রী একগাল হেসে বললেন, এ আর এমন কি? কোন রাজ্য জয় করবেন বলুন, আমি এক্ষুনি সেনাধ্যক্ষ, গণৎকার, যুদ্ধ প্রকৌশলী, অস্ত্রাগারিক সবাইকে ডেকে পাঠাচ্ছি। আলোচনা করে কৌশল নির্ধারণ করে যুদ্ধযাত্রার প্রস্তুতি শুরু করে দিলেই হলো। মহারাজ মিত্রবর্মন মাথা নেড়ে বললেন, আহা, তুমিও যেমন। আমি রাজ্য বিজয় বলেছি, একবারও যুদ্ধযাত্রার কথা বলেছি কি? যুদ্ধ ছাড়া রাজ্য বিজয় কি রূপে হইবে মহারাজ? এটা ভেবে বের করাই তো তোমার কাজ। আচ্ছা, মুঘলদের মতো বিবাহ করে মিত্রতা করে ফেললে কেমন হয়? ওসব অলক্ষণে কথা মুখে আনবে না। সকাল সকাল যত সব ম্লেচ্ছ জাতির কথা। আর তাছাড়া এই রাজ্যের নারীরা শুনেছি ডাকিনী বিদ্যায় বিশেষ পারদর্শী, তাই আমি বিবাহের ঝুঁকি নিতে পারছি না। বলেন কি, আপনি বুঝি বিভঙ্গ দেশ জয় করতে চান?
কিন্তু শুনেছি সেখানকার লোকেরা সব পাখির ভাষায় কথা বলে। অদ্ভুত সব খাবার দাবার তাদের, আফিমের গুটি, জলের পোকা, মৎস্যের মস্তক, আরো কত কি। তার উপর পদঘাট সব কর্দমাক্ত, দেবীর গলায় নরমুণ্ড। এই দেশ জয় করে হবেটা কি? যাও যাও, তুমিও মন্ত্রিত্ব ছেড়ে জয়দ্রথের মতো দণ্ডগেন্ডুক খেলায় মাতব্বরি শুরু করো। কিছুতেই তো খবর রাখো না, তাদের জমিতে সারা বছর এত ধান হয় তারা খেয়ে কুলিয়ে উঠতে পারে না। লোকজন নাকি ঠেলে ঠেলে গিয়ে খাজনা জমা করে আসে। আর আসল কথা হলো, বিভঙ্গ দেশে জলের মতো স্বচ্ছ, হাওয়ার মতো সখ্য, মেঘের মতো নরম এক বস্ত্র পাওয়া যায়, তার বিশ্বজোড়া নাম। সেটার উৎপাদনের দখল করে নিতে পারলে রোমক, পারস্য, বর্তনিয়া, হুন, উত্তর কুরু, নানান রাজ্য থেকে এত স্বর্ণ মুদ্রা আসবে, কোষাগারে অর্থ রাখার স্থান অকুলান হবে। এসব খবর আপনাকে দিল কে? মনে আছে, দুদিন আগে এক পরিব্রাজক এসেছিল, সে একান্ত সাক্ষাতে এসব বিশেষ খবর আমায় দিয়ে গেছে। এই যে আমি যুদ্ধ ছাড়াই রাজ্য জয়ের জন্য উতলা, এর কারণ জানো? সেই পরিব্রাজক কথায় কথায় বলছিল, এখন আর রাজরাজরাদের কোনো বদ কাজ করে পালানোর জো নেই, সব কর্মকাণ্ড নাকি লিপিবদ্ধ করা থাকছে। সেই সুদূর গ্রীষ্ম দেশে কোন এক পণ্ডিত নাকি সব কিছু লিখে রাখা শুরু করেছে, এসব ইতিহাস হয়ে থাকবে। দূর দূরান্তের খবরাখবর জোগাড় করে করে লিখে রাখছে। তারই মুখে শুনলাম এমনকি এই যে আমাদের রাজ্যের দণ্ডগেন্ডুক খেলা সুদূর বর্তনিয়াতেও নাকি শুরু হয়ে গেছে। সেই খেলার জেতাহারা অবধি নাকি লিখে লিখে রাখা হয়, সব ইতিহাসের অংশ। এসব শুনে মহামন্ত্রী বেশ চমকে উঠলেও মহারাজকে বুঝতে না দিয়ে মিহি গলায় বললেন, কিন্তু তার সাথে যুদ্ধ না করার কি সম্পর্ক মহারাজ? আরে, সব যদি সত্যি কথা লেখা থাকে তাহলে সেসব কথা পরের লোকজন জেনে যাবে না? লোকে রাজাধিরাজ মিত্র বর্মনকে শেষমেশ কি ঘর ঘর দেশের রক্তলোলুপ বর্বর দস্যু বলে মনে রাখবে? তাই ঠিক করেছি, এবার থেকে যুদ্ধ টুদ্ধ বন্ধ। যাও যাও, আগে 100টা তাম্রপত্র লেখার হুকুম দাও, তাতে লেখো 100 জন ব্রাহ্মণকে 1000 বিঘা নিষ্কর জমি দান করা হলো। তারপর বিনা যুদ্ধে রাজ্য জয়ের প্রস্তুতি করো। আপনি 1000 বিঘা জমি দান করবেন? এ তো বিশাল ব্যাপার। কে বলেছে দান করব? এটা খালি লেখা থাকবে, পরে যারা এইসব দেখে ইতিহাস লিখবে তারা যাতে চারটি ভালো ভালো কথা বলে যায়। আরে, ভাবমূর্তি ভালো করতে হবে না? যাও যাও, মেলা কথা বাড়িও না, ভেবে বের করো উপায়। এই শনিবারের মধ্যে উত্তর চাই। আজই সেই শনিবার। সাহুজি এখনো কোনো অহিংস উপায় ভেবে বের করে উঠতে পারেননি, তাই দরজায় খিল দিয়ে চিন্তনে বসেছেন। পোশাক ঘামে ভিজে গেছে, টুপ টুপ করে টাক থেকে ঘাম পিঠ বেয়ে নামছে, কাঁচা পাকা দাড়িগুলো কুটকুট করছে। এর আগে তিনি মহারাজকে কিছু না জানিয়েই একটা ছোট সেনা দলের প্রহরায় দূতের হাতে বিভঙ্গ দেশের মহারাজকে একখানি পত্র লিখেছিলেন। অবশ্যই রাজ্যের সরকারি সিল সমেত। দেশের সব দপ্তরের সিলমোহর সর্বদাই তার হাতের কাছে মজুদ থাকে, কখন কোনটা লাগে তার ঠিক আছে। পত্রে বলা হলো, বিভঙ্গ দেশের আচার ব্যবহারে মহারাজ মিত্র বর্মন খুবই ক্ষিপ্ত। বিভঙ্গ দেশকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, তার মধ্যে আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সাহুজি ভেবেছিলেন এত বড় রাজ্যের হুমকিতেই কাজ হাসিল হয়ে যাবে,
কিন্তু ওর টাইমিং একটু ভুল হয়ে গিয়েছিল। সৈন্যরা রথ নিয়ে বিভঙ্গ দেশে কিছু দূর যেতে না যেতেই রথের চাকা বসে গেল কাদায়। সৈন্যরা দূতকে একটা ঘোড়ায় চড়িয়ে রাজার কাছে পাঠালো। প্যাচ প্যাচে কাদার মধ্যে সে ঘোড়াও কিছু দূর গিয়ে রণে ক্ষান্ত দিল। শেষমেশ বিভঙ্গ দেশের ডাক বিভাগের লোক মুচকি হেসে পায়রার পায়ে চিঠি বেঁধে রাজার কাছে পাঠিয়ে দিল। দুদিন পর রাজার উত্তরও এলো পায়রাতেই। ছোট্ট চিঠি, বর্ষাকাল সমাগত প্রায়, এখন বিভঙ্গ দেশ আক্রমণ করবেন, শুভেচ্ছা রইল, ইতি বিভঙ্গরাজ। সেই চিঠিটা হাতে পাওয়া স্তক শাহুজির ঘুম উড়ে গেছে। শেষমেশ শ্যালক অশ্বতোষ এসে বুদ্ধি দিয়ে উদ্ধার করলো শাহুজিকে। দেখুন জাম্বু, শকুনির পাশা খেলা শুনেছেন তো? পাণ্ডবদের জমি কি করে হরপে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু মহারাজ ভাবমূর্তি উদ্ধার করতে চান ইতিহাসের কাছে, আর এখনো শকুনির ভাবমূর্তি যে আমাদের কাছে কত ভালো তা তো দেখাই যাচ্ছে। সুতরাং পাশা খেলা টেলা বাদ। আহা, আমি খেলার কথা বলেছি, পাশাই বা কেন খেলতে হবে? এই যে আমার জ্যেষ্ঠ ভাগিনেও যে খেলা নিয়ে মত্ত, যে খেলায় আমাদের রাজ্যের লোক এত দক্ষ, সেই দণ্ডগেন্ডুক খেলা দিয়েই ফয়সালা হবে রাজ্য বিজয়ের। কোনো হিংসা মারামারির ব্যাপার নেই। মহারাজ মিত্রবর্মনের ভারী পছন্দ হলো প্রস্তাবখানা। গোটা ঘর ঘর সাম্রাজ্যের মধ্যে সর্ববৃহৎ দণ্ডগেন্ডুকের ময়দান তাঁরই নামে নামাঙ্কিত। আবার দূত পাঠিয়ে বিভঙ্গরাজকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলো। বিভঙ্গরাজ বৈঠকে এসে সব শুনে টুনে পত্রপাঠ নাকচ করে দিলেন প্রস্তাব। আমাদের এদিকে এখন দণ্ডগেন্ডুক খেলার মরশুমই না, আমরা দণ্ডগেন্ডুক খেলি শীতে, এখন হলো পদগেন্ডুক খেলার মরশুম। আর জানেনই তো পদগেন্ডুকে আমরা বিশ্ববন্দিত। চলে আসুন, পদগেন্ডুক খেলা দিয়েই তবে ভাগ্য নির্ধারিত হোক। শুনেই তো মহারাজ মিত্রবর্মন গেছেন বঙ্কে। পদগেন্ডুকে তাঁর রাজ্য নেহাতি শিশু সুলভ, ঢের ছোট রাজ্যের কাছে আকছার হেরে যায়। সুতরাং এই ঝুঁকি কিছুতেই নেওয়া যায় না। মহামন্ত্রী শাহুজি পাশ থেকে মিনমিন করে বললেন, আচ্ছা, লুডো খেলে ঠিক করে নিলে হয় না? মিত্রবর্মনের কটমট করে তাকানোয় শিগগির মুখ বুঝলেন। বিভঙ্গরাজ বললেন, দেখুন, আমরা আপনাদের তুলনায় অনেক ছোট্ট আর দুর্বল একটা রাজ্য বটে, কিন্তু তা বলে এত বড় রাজ্যের ভাগ্য তো আর একটা ছক্কার দানের উপর ছেড়ে দেওয়া যায় না। এটার সাথে গোটা রাজ্যের জনগণের ভাগ্য জড়িয়ে রয়েছে। এই কথা শুনে হঠাৎ মহারাজ মিত্রবর্মন কেদারা ছেড়ে লাফিয়ে উঠলেন। ঠিকই তো, রাজ্যবাসীকেই রাজ্যের ভাগ্য ঠিক করতে দিতে হবে। মহামন্ত্রী অবাক হয়ে বললেন, মানে? মহারাজ মিত্রবর্মন বললেন, ওই যে সেই পরিব্রাজক, সে এরকমই একটা কথা বলছিল বটে। পারস্য থেকে অনেক উত্তরে হাড় হিম ঠান্ডার এক দেশে নাকি এরকমই আলোচনা চলছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপারের সিদ্ধান্ত নিতে হলে ওখানকার গণ্যমান্য লোকজন চিঠি লিখে একটা বাক্সে জমা করে, তারপর নাকি সেই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে আসা চিঠি পড়ে ঠিক করা হয় কি হবে। বিভঙ্গরাজ অবাক হয়ে বললেন, চমৎকার ভাবনা বটে। সত্যিই তো, কত কড়া কড়া সিদ্ধান্ত নিতে হয়, মাঝে মাঝে আমারই তো মাথা ঝিমঝিম করে। চিঠি চাপাটির বুদ্ধিটা নেহাত ফেলনা নয়। মিত্রবর্মন কান এঁটো করা একটা হাসি হেসে বললেন, তাহলে আর কি, মেটেই গেল। আপনার রাজ্যের গণ্যমান্য লোকদের চিঠি লিখে জানাতে বলুন তারা কি চায়। বিভঙ্গ দেশ আমাদের রাজ্যের মধ্যে চলে এলে তারা খুশি কিনা, সেই চিঠি পড়েই সিদ্ধান্ত নেওয়া যাবে। শাহুজি শিগগির মিত্রবর্মনের কানে ফিসফিস করে বললেন,
বলে আজ রাতেই সেই সব লোকেদের বাড়ি রাশি রাশি স্বর্ণমুদ্রা পাঠিয়ে দিচ্ছি কলমের দামের জন্য। আর চিন্তা কি? সেটা শুনেই মিত্রবর্মনের ঠোঁটে যে মুচকি হাসিটা খেলে গেল, তাতে দিব্যি বোঝা গেল ওর মনের কথাটাই বলে দিয়েছেন মহামন্ত্রী। কিন্তু একটু গলা খাঁকারি দিয়ে বললেন বিভঙ্গরাজ, দেখুন, 4টি গণ্যমান্য লোক নিয়ে তো আর রাজ্য নয়, আরো লক্ষ লক্ষ মানুষ রয়েছে, তারা খেটে খায়, তাদের মতামতেরও একটা দাম আছে। হাজার হোক, তারাও তো রাজ্যেরই প্রজা। তাহলে 4 জনের চিঠি পড়ে কি আর এত বড় সিদ্ধান্ত নেওয়া যায়? শুনেই মিত্রবর্মনের মুখ ভার, তিনি সাদা দাড়ি চুলকে বললেন, আচ্ছা, তবে সবাইকেই চিঠি লিখতে বলুন। মহামন্ত্রী শুনেই হাঁ করে ওঠেন। বলেন কি? সেই সব লক্ষ লক্ষ চিঠি পড়ে উঠতেই তো 6-7 মাস লেগে যাবে। বিভঙ্গরাজ হেসে বললেন, তার থেকেও বড় কথা, সবাই তো আর পত্র লিখন পদ্ধতি সম্বন্ধে অবগত নয়। সবাই কি আর লেখাপড়া জানে? ছোটবেলায় কেউ কেউ পাঠশালায় যায় বটে, কিন্তু সে আর কজন লেখালেখি করতে পারবে? মিত্রবর্মন বললেন, চিন্তা নেই, কাগজে হ্যাঁ আর না লেখা থাকবে, তার পাশে টিক দিয়ে পাঠালেই হবে। নইলে আমাদের লোক থাকবে পাশে, বলে দেবে কোনটায় টিক দিতে হবে। বিভঙ্গরাজ মাথা নেড়ে বললেন, কিন্তু অনেকে তো পড়তেই জানে না, তবে কোনটা হ্যাঁ কোনটা না বুঝবে কি করে? তবে উপায়। শেষমেশ অনেক মাথা ঘামিয়ে ঠিক হলো, একটা নির্দিষ্ট দিনে বিভঙ্গ দেশের বিভিন্ন জায়গায় সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র বসানো হবে। সেই কেন্দ্রে এসে রাজ্যবাসীরা তাদের সিদ্ধান্ত জানিয়ে যাবে। একটা করে কাগজ দেওয়া হবে, তাতে ছবি এঁকে বোঝানো থাকবে 2টো সিদ্ধান্ত। তার মধ্যে যেটা মনে ধরবে তাতে টিক দিতে হবে। তবে এটাও ঠিক হলো যে এই সিদ্ধান্ত গোনাগুনির কাজে দুপক্ষ থেকেই বুঝদার লোকজন থাকবে, তাহলেই কেউ চিটিং টিটিং করলে ফস করে ধরা পড়ে যাবে। আর এখন থেকে সেই সিদ্ধান্ত গ্রহণের দিন অবধি বিভঙ্গ দেশে এই সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক যাবতীয় কার্যে মহারাজ মিত্রবর্মনের তৈরি করে দেওয়া সিদ্ধান্ত পরিষদ নামে এক নিরপেক্ষ দল সাহায্য করবে। পাচ্ছে বিভঙ্গরাজ প্রজাদের জোর করে নিজের দিকে টেনে বাড়তি সুবিধা পেয়ে যান। মুখ ভার হলেও বিভঙ্গরাজ আর কি করেন? এত বড় আর শক্তিশালী রাজ্যের প্রস্তাব বাধ্য হয়ে মেনে নিয়ে নতমস্তকে নিজের রাজ্যে ফিরে এলেন। পরের দিন সকাল সকাল বিভঙ্গরাজ মন্ত্রীর সাথে বৈঠকে বসলেন। সিদ্ধান্তের কাগজে কিসের ছবি দেওয়া যায়, কি করে সহজে বিভঙ্গ দেশের মানুষের মনকে ধরা যাবে? বিভঙ্গ রাজ্যের রাজপ্রতীক সিংহ ব্যবহার করা হবে কি? কিন্তু সেটা তো রাজবংশের প্রতীক, সেটা কি এখানে ব্যবহার করা ঠিক হবে? মন্ত্রী অনেক মাথা খাটিয়ে বললেন, মহারাজ, খুব সাধারণ কিছু বাছতে হবে, যেটা দেখেই চট করে এই শান্ত সাধারণ বিভঙ্গ দেশের কথাই মনে হবে, এখানকার মন জুড়িয়ে দেওয়া সবুজ প্রকৃতির কথা। তাহলে গাছ, পাতা, ফুল, মাটি, প্রজাপতি কি বাছা যায় বলুন তো? বৈঠকে যাওয়ার সময় রাস্তার দিকে দেখছিলাম ঝোপে ঝাড়ে কত সাধারণ সব ফুল ফুটে আছে, অথচ কি সুন্দর তাদের রং, মন শান্ত হয়ে যায় যেন দেখেই। ঘেঁটু ফুল মহারাজ, ঘেঁটু ফুলের ছবি দিন কাগজে, কত তুচ্ছ, অথচ কি স্নিগ্ধ। রাজ্য জুড়ে কারা নাকারা বাজিয়ে বিভঙ্গরাজ এই সিদ্ধান্ত দিবসের কথা প্রচার করা শুরু করে দিলেন। গ্রামে গ্রামে সব বাড়ির দেওয়ালে দেওয়ালে খুব সুন্দর করে ঘেঁটু ফুলের ছবি এঁকে দেওয়া হলো। মহারাজ বুঝিয়ে বললেন, পাশের ঘর ঘর দেশের বিভঙ্গ দেশ দখলের অপচেষ্টার কথা। ওই দিন যারা যারা চায় বিভঙ্গ দেশ স্বাধীন থাকুক, তাদেরকে ঘেঁটু ফুলের ছবিতে টিক দিতে হবে। ওদিকে মিত্রবর্মন ও শাহজির সাথে বিচারে বসেছেন কিসের ছবি দেওয়া যায় সিদ্ধান্ত দিবসের জন্য।
সাহুজি বললেন, গরুর ছবি দেওয়া যায়, ঘর ঘর দেশের গরু খুবই বিখ্যাত। রাজজ্যোতিষ জ্ঞান শর্মা বললেন, ত্রিশূল কেমন হবে? তাতে মিত্রবর্মন বললেন, ওরা কিসের ছবি দিয়েছে? সাহুজি বললেন, শুনলাম কি একে সামান্য ফুলের ছবি দিয়েছে, কেউ পৌঁছে না সে ফুল। মিত্রবর্মন বললেন, আমরাও তবে ফুলের ছবি দেব, এমন ফুল যা দেখে প্রজারা বুঝবে শৌর্য বীর্যে কেন ঘর ঘর দেশ সর্বশ্রেষ্ঠ। সবচেয়ে দুর্লভ, সবচেয়ে পবিত্র ব্রহ্মকমলের ছবি থাকবে আমাদের সিদ্ধান্ত পত্রে। উনি তো বলেই খালাস, এদিকে ব্রহ্মকমলের ছবি আঁকতে গিয়ে শিল্পীদের কালঘাম ছুটে গেল। তারা তো জীবনে সে জিনিস চোখে দেখেনি, নাম শুনেছে মাত্র। অর্থ এবং আদেশ পেয়ে আঁকতে হবে তবু। ব্রহ্মকমলের ছবি দেওয়ালে দেখে একজন মাথা চুলকে বলল, এ নিশ্চয় রসগোল্লা। আরেকজন বলল, আরে না, একটু ওঠা ওঠা দেখছো না, এ হলো রাবড়ি, ঘর ঘর দেশের রাবড়ি খুব বিখ্যাত। আরেকজন মাথা নেড়ে বলল, না না, আমার মনে হচ্ছে এটা পদ্মলুচি। আরেকজন বিচক্ষণ গোছের লোক, যাকে অন্যরা একটু মান্যিগণ্যি করে, তিনি এসে বিচার করে বললেন, তোমরা জানো না, এসব কিছুই না, এ হলো কাপাস তুলো। সে যাই হোক, বিভঙ্গ দেশের নানা বাড়ি ঘর পাঁচিল সেই সব পদ্মলুচি রাবড়ি কাপাস তুলোয় সেজে উঠতে লাগলো। এদিকে প্রজারা বুঝেই উঠতে পারছে না এসব হচ্ছেটা কি। তারা খামোখা চাইবেই বা কেন যে বিভঙ্গ দেশ অন্য রাজ্যের হাতে যাক, তারা তো দিব্যি আছে। ঠিক এমনটাই ভেবেছিলেন বিভঙ্গরাজ, কিন্তু বাস্তব যে আরো ঘোরালো। বিভঙ্গ দেশের কিছু তালেবর লোক এই তালে হঠাৎ বলতে শুরু করে দিল, বিভঙ্গ দেশ যদি একটা এত বড় সাম্রাজ্যের সাথে যুক্ত হয় তবেই না শক্তিশালী হবে, নইলে আশেপাশের রাজ্য আমাদের রিয়াত করবে কেন? ইয়া বড় সেনাবাহিনী থাকবে, পান থেকে চুন খসলেই, অপরাধের কথা ভাবলেই ক্যাঁক করে ধরে জেলে পুড়ে দেওয়া হবে। কেউ কেউ আবার এও বলা শুরু করলো, বিভঙ্গ দেশের থেকে ঘর ঘর দেশের শিল্প সংস্কৃতি আইন কানুন সবই নাকি শত শত গুণে ভালো। বিভঙ্গ দেশের রাস্তা খারাপ, আইন কানুন সর্বনেশে, মানুষের উন্নতি নেই, সব বিচ্ছিরি। বিভঙ্গরাজ তো এরকম কাণ্ড কারবার দেখে চমকে উঠলেন। গুপ্তচরদের ডেকে বললেন, শিগগিরই খবর নাও তো, কি হচ্ছে? চরেরা খোঁজ খবর নিয়ে এসে জানালো, মহারাজ, ঘর ঘর দেশের ছাপমারা প্রচুর স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বাজারে ঘুরছে। মহারাজ সব বুঝতে পারলেন, তাড়াতাড়ি ঘোষণা করলেন, 1 বছরের খাজনা মকুব। সারা বিভঙ্গ দেশে জয়ধ্বনি পড়ে গেল তার নামে। সে খবর মিত্রবর্মনের কানেও পৌঁছতে দেরি হলো না। এখন বিভঙ্গ দেশেই তার তৈরি সিদ্ধান্ত পরিষদ ঘাঁটি গেড়ে বসে আছে। তারা চুপি চুপি এসে বলল, খাজনা মকুব হয়ে সবাই তো খুব খুশি, এমন হলে কি আর কেউ ঘর ঘর সাম্রাজ্যে আসতে চাইবে? সারা রাত সাহুজির সাথে সলা পরামর্শ করে ঠিক সকালবেলা মিত্রবর্মন বললেন, এখন থেকে বিভঙ্গরাজ আর কোনো নতুন ঘোষণা করতে পারবেন না। সিদ্ধান্ত পরিষদও তিরিং করে লাফিয়ে উঠল, ঠিক ঠিক, এটা বেআইনি, এভাবে উনি প্রজাদের প্রভাবিত করতে পারেন না। বিভঙ্গ দেশের মান্যিগণ্যি লোকেরাও লাফিয়ে উঠল, ঠিক ঠিক, এটা বেআইনি। বিভঙ্গরাজ অবাক, তিনি এখন থেকে নিজের রাজ্যে নিজের ইচ্ছে মতো কোনো ঘোষণাও করতে পারবেন না? এরা বলছেটা কি? সিদ্ধান্ত পরিষদ আরো বলল, এবার থেকে মহারাজ মিত্রবর্মনের লোকজন এসে ঘর ঘর সাম্রাজ্যের কথাও বিভঙ্গ দেশ জুড়ে প্রচার করবে। বিভঙ্গরাজ নিমরাজি হয়ে বললেন, বেশ। দেখা গেল
ঘর ঘর দেশের লোকজন দলবল নিয়ে সিদ্ধান্ত দিবসের কথা প্রচার করতে এসে উল্টে বিভঙ্গ দেশের দারুণ দারুণ সব খাবার খেয়ে দিয়ে নাক ডাকিয়ে ঘুম লাগালো। আর বিভঙ্গ দেশের ছেলে ছোকরাদের রৌপ্য মুদ্রা আর শাহুজির লিখে দেওয়া প্রচারের কথাবার্তা সঙ্গে দিয়ে বলল, যাও ঢেঁড়া পিটিয়ে গ্রামে গ্রামে এগুলো সব প্রচার করে আসতে হবে। ছেলেরা তো ঘর ঘর দেশের ভাষা জানেই না, শাহুজির লিখে দেওয়া কথা পড়তে গিয়ে তাদের নাজেহাল অবস্থা। শেষমেশ এক পণ্ডিতের কাছে নিয়ে গেলে তিনি বানান করে পড়ে বললেন, এতে লেখা আছে বিভঙ্গ দেশ ঘর ঘর সাম্রাজ্যের অধীনে এলে সারা রাজ্যের কোনায় কোনায় প্রহরী ছড়িয়ে দেওয়া হইবে, সব রাস্তা পুকুর মাঠ পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হইবে, কাউকে আর কষ্ট করিয়া পাখির ভাষায় কথা কহিতে হইবে না, সবাইকে ঘর ঘর দেশের ভাষা শিখাইয়া দেওয়া হইবে, বিভঙ্গ দেশের সকল প্রকার তামসিক আহার বন্ধ করিয়া সবার জন্য সাত্ত্বিক আহার প্রকল্প শুরু করা হইবে। এসব শুনে একটা ছেলে মাথা চুলকে বলল, কই এসব তামা টামা তো আমরা মোটে খাই না। আরেকজন বলল, পাখির মতো ভাষা মানে? আমরা গরু চড়াতে চড়াতে আনমনে শীষ টিস দিই বটে, সেই শীষের কথা বলছে? শীষ দিতে কষ্ট কি? আমি তো দিব্যি পাখির মতো শীষ দিতে পারি। এরা কি লিখেছে এসব? তা শেষমেশ পণ্ডিত মশাই বলে দিলেন, ঘর ঘর দেশের ভাষায় লেখা কথাগুলো কিভাবে উচ্চারণ করতে হবে। ওরা ঢেড়া পিটিয়ে ওভাবেই সুর করে করে সেসব কথা বলতে লাগলো ঘুরে ঘুরে। ভাগ্য ভালো রাজ্যবাসীরা শুনে কিছুই বুঝতে পারল না। ওদিকে বিভঙ্গরাজ নানা লোকজন জোগাড় করেছেন, কেউ নাচ দেখাচ্ছে, কেউ রনপা পড়ে হাঁটছে, কেউ ডিগবাজি খাচ্ছে, কেউ ছড়া কাটছে, কেউ গান শোনাচ্ছে। তিনি বজরা চেপে লোকজন নিয়ে রাজ্যের আনাচে কানাচে পৌঁছে যাচ্ছেন নদী বেয়ে। যেখানেই যাচ্ছেন লোকের ভিড় জমে যাচ্ছে সেই সব দেখতে। চরের মুখে সেসব খবর পেয়ে শাহুজির গোঁসা আরো বেড়ে যাচ্ছে। উনি বুঝলেন, না না, এভাবে চলবে না, নতুন কিছু ভাবতে হবে, নইলে মহারাজ মিত্রবর্মন তাকে শুলে চড়াবেন। তিনি চর মারফত সংবাদ পাঠালেন। সেই শুনে সিদ্ধান্ত পরিষদ জোরসে ঘোষণা করল, সব প্রজা প্রজা নয়, কিছু কিছু প্রজা। তাই বিভঙ্গ দেশে এক্ষুনি প্রজা বাছাই পর্ব শুরু করতে হবে। বিভঙ্গ দেশে সবার মাথায় বাজ পড়ল। সবাই চমকে উঠে বলল, এ কথার মানে কি? সিদ্ধান্ত পরিষদের লোকজন কান চুলকাতে চুলকাতে জানালো, তারা নাকি সরেজমিনে তদন্ত করে দেখেছে বিভঙ্গ দেশের অনেক প্রজা সারা বছর এই রাজ্যে থাকে না, নানা আশেপাশের রাজ্যে কাজে যায়, কেউ কেউ বাণিজ্যে যায় দূর দেশে, আবার আশপাশের রাজ্য থেকে অনেক প্রজা নাকি বিভঙ্গ দেশে নানা কারণে চলে আসে। সুতরাং যারা এখানে থাকেই না আর যারা এ রাজ্যের লোকই না, তারাও যদি সিদ্ধান্ত গ্রহণে থাকে তবে তো আসল সিদ্ধান্তই ভুলভাল হয়ে যাবে। তাই তাদের বাদ দিয়ে এবং সব প্রজার টিকুজি কুলুজি বংশলতিকা খতিয়ে দেখে একটি মাত্র প্রজা তালিকা বানাতে হবে। সেই প্রজা তালিকায় নাম থাকা প্রজারাই একমাত্র সিদ্ধান্ত নিতে পারবে। বাকিরা আসল প্রজা নয়, তাদেরকে ঘর ঘর দেশের পেয়াদা এসে রাজ্যের বাইরে রেখে আসবে। সেই শুনে অনেক মানুষের হিক্কা শুরু হলো। কাউকে কাউকে মাথায় জলপট্টি দিতে হলো, কেউ কেউ শিগগির গ্রামের কবিরাজের কাছে ছুটলো, কেউ কেউ রাজার দেওয়া খেতাব তাম্রপত্র পুরনো পুঁথি খোঁজাখুঁজি শুরু করে দিল। পুরোহিতরা ঝুরঝুরে হয়ে যাওয়া তালপাতার পুঁথির পাতা খুঁজে পেতে দেখতে লাগলো কাদের কাদের বংশলতিকা পাওয়া যাচ্ছে। লিপিকাররা বটতলায় আসন নিল রৌপ্য মুদ্রার বদলে বংশ তালিকা নকল করে দেওয়ার জন্য। রাজ্য জুড়ে সে এক বিতিকিচ্ছিরি কাণ্ড। বিভঙ্গরাজ প্রমাদ গুনলেন, রাজ্য জুড়ে এই হুলস্থুল
এক্ষুনি থামানো দরকার। তিনি তাড়াতাড়ি দরবারে ঘোষণা করলেন, যারা যারা খাজনা দেয় সবাই তাঁর প্রজা, এদেরকে সরানো যাবে না কিছুতেই। বিভঙ্গমন্ত্রী কানে কানে বললেন, মহারাজ, খাজনা দেয় না এমন তো অনেক লোক আছে, যাযাবর, শিকারী, চোর, ছোটখাটো নানা পেশার লোকজন, আরো কত লোকজন জলে জঙ্গলে মাঠে ঘাটে আউলে বাউলে থাকে। মহারাজ বললেন, খাজনা হিসেবে এক মুঠো চাল, কি দুটো সবজি, মোষের শিং, পুঁটি মাছ, এক পোয়া দুধ, যার যা সাধ্যে কুলোবে কিছু একটা দিলেই হবে, আর কোনো চিন্তা নেই প্রজা হওয়া নিয়ে। সিদ্ধান্ত পরিষদ নাছোড়বান্দা, তারা বলল, এখন সিদ্ধান্ত গ্রহণের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, আর মহারাজ তো আগেই এবছরের খাজনা মকুব করেছেন, এখন তাই তার আর খাজনা জমা নেওয়ার এখতিয়ার নেই। বিভঙ্গরাজ পাল্টা ঘোষণা করলেন, এ হলো আগের বছরের খাজনা। দুই দিকে দুই শিবিরে প্রজারা ভিড় জমালো। একদিকে খাজনা জমা হচ্ছে, খাজনাদার হিসেবে নাম উঠছে, অন্যদিকে ঘর ঘর দেশের পেয়াদাদের সামনে 7 জন্মের ঠিকুজি কুলুজি নিয়ে হাজির হতে হচ্ছে। তারপরে আবার প্রশ্ন আসছে, কোথায় থাকা হয়, কবে থেকে থাকা হয়, অন্য কোনো দেশে যাতায়াত আছে কিনা, ঘর ঘর দেশে যেতে মন চায় কিনা, হেন নানান প্রশ্ন। শেষের প্রশ্নে না বললেই নাকি প্রজার লিস্টি থেকে নাম কাটা। বিভঙ্গরাজ এই নিয়ে আপত্তি তুলতেই সিদ্ধান্ত পরিষদ বলল, রোশো, আমরা এমন একটা ব্যবস্থা করছি, কেউ আর আপত্তি করতেই পারবে না। এই বলে শিবিরে একটা কালো কাপড় চাপা খাঁচা বসিয়ে দেওয়া হলো। লোকজন যেতে সব প্রশ্নের শেষে খাঁচা থেকে একটা চিরকুট বেরোচ্ছে, সেটা দেখে পেয়াদারা খসখস করে কি যেন লিখে নিচ্ছে। উঁকি দিয়ে দেখতে গেলে পাতা লুকিয়ে ফেলছে। তারপর একদিন খাঁচার কাপড় তুলে দেখা গেল ভেতরে এক মস্ত বড় কাকাতুয়া বসে কচমচ করে লঙ্কা খাচ্ছে, আর মাঝে মাঝে একটা খাঁচার ভেতরে রাখা দুটো চিরকুট থেকে যখন যেটা ইচ্ছে বাড়িয়ে দিচ্ছে। একটায় লেখা আছে প্রজা, আরেকটায় লেখা ভিনদেশী। লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করতে পেয়াদারা হাত উল্টে বলল, দেখুন, আমাদের কিচ্ছুটি করার নেই, পুরো নিরপেক্ষতা বজায় আছে। বজ্রদেশের ত্রিকালদর্শী কাকাতুয়া এসে বিচার করে সব জানাচ্ছে, এ মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এদিকে মিত্রবর্মন আর সাহুজি তবু স্বস্তিতে নেই, সব সময় বুকের ভেতরটা কেমন আনচান আনচান করছে। চরেরা এসে কানে কানে বলছে, এখনো নাকি বিভঙ্গ দেশ জুড়ে বিভঙ্গরাজেরই নাম সবার মুখে মুখে। মিত্রবর্মন পাদুকা খুলে চরের পশ্চাৎ দেশ লক্ষ্য করে ছুঁড়ে মারলেন, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি উত্তর কুরু দেশ থেকে আনা ফুলদানি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার দুটো পেয়াদা দিয়ে চরকে পাকড়ে দাঁড় করিয়ে আর এক পাদুকা ছুঁড়ে লক্ষ্যভেদ করে নিয়ে নাক ঝেড়ে সাহুজিকে বললেন, অঙ্গ, কলিঙ্গ, প্রাগজ্যোতিষপুর সব কি সুন্দর বশ্যতা মেনে নিয়েছিল। এই বিভঙ্গ দেশটাই যত নষ্টের গোড়া, সবচেয়ে বিচ্ছিরি, ঘাড় তেড়া আর হিংসুকুটে। সাহুজি বললেন, মহারাজ, এসব না করে সোজা যুদ্ধ যাত্রা করলেই তো মিটে যেত। কটা দিন সবুর করুন, সেনাবাহিনী নামিয়ে গোটা রাজ্য দখল করে নিলেই হবে। মিত্রবর্মন জলদ গম্ভীর স্বরে হেঁকে বললেন, না, বিনা যুদ্ধেই নিতে হবে সমগ্র বিভঙ্গ। ভোর হতে দেখা গেল মহামন্ত্রী সাহুজির নতুন ফন্দিতে দলে দলে ঘর ঘর দেশের সেনা লাঠি বল্লম সরকি হাতে কাদা পথ ঠেলে হেঁটে হেঁটে বিভঙ্গ দেশে ঢুকছে। সাথে সাথে বিভঙ্গ দেশের প্রহরী তাদের পথ আটকে দাঁড়ালো। বিভঙ্গরাজ খবর পেয়ে চেঁচিয়ে উঠলেন, এ তো যুদ্ধ ঘোষণার সামিল, আপনারা যুদ্ধ করবেন না কথা দিয়েছিলেন যে? সেনাবাহিনী বলল, আমরা তো যুদ্ধ করতে আসিনি, সিদ্ধান্ত পরিষদের কাজে এসেছি, বিভঙ্গ দেশের প্রজাদের অভয় দিতে। যদি বিভঙ্গরাজ তাদের ভয় দেখিয়ে জোড়াজুড়ি করে, তাই তারা নির্ভয়ে
সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে অভয় দেবে? বিভঙ্গরাজ কিছুতেই রাজি হচ্ছিলেন না। কিন্তু দেখা গেল রাজ্যের কিছু মান্যিগণ্যি লোকজন সেই সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল হঠাৎ। তারা বলল, এমন শক্তিশালী বাহিনী রাজ্যে প্রথমবার এসেছে, এ দেখেও সুখ। রাজার উচিত পথ দেখিয়ে তাদের গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া। রাজার যদি কোনো অভিসন্ধি না থাকে তবে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? মহারাজ সমাজের ওপর মহলের এই প্রবল চাপে নিমরাজি হয়ে বললেন, আচ্ছা বেশ, ওরা আসুক। দেখা গেল সেনাবাহিনী দেখে প্রজারা অভয়ের চেয়ে ভয় পেতে লাগলো বেশি। একে তো তারা সারাক্ষণ গোঁফ চুমড়ে বল্ল মুচিয়ে কড়া চোখে তাকিয়ে থাকে, অন্যদিকে তারা যে চিল্লিয়ে চিল্লিয়ে কি ভাষায় কথা বলে তাও বোঝা যায় না। উল্টে নানান জায়গায় ক্ষেতের কলাটা মূলোটা, খামারের মুরগি, গাছের ফলমূল ইচ্ছে মতো তুলে নিয়ে চলে যায়। কখনো ধানের গোলা ভেঙে দেখে ভিতরে কিছু লুকোনো আছে কিনা, নৌকা ফুটো করে দেখে খোলের নিচে কি আছে। এক জায়গায় কতকগুলো ছেলে মিলে দল পাকিয়েছিল। তারা সিদ্ধান্ত দিবসের বদলে অদ্ভুত অদ্ভুত ভাবনার কথা বলছিল। তারা বলছিল সব রাজাই নাকি খারাপ, রাজা ছাড়া অন্য রকম রাজ্যের কথা সবাইকে শোনাচ্ছিল। কোন এক পরিব্রাজক নাকি তাদের এসব কথা বলে গেছে। তারা বলছিল সেনাবাহিনীর পেছনে খরচ কমিয়ে আরো বেশি পাঠশালার খোলার কথা, গ্রামের ক্ষেত মজুরদের দুঃখ কষ্টের কথা, হাতে হাতে পলাশ ফুল নিয়ে রাজা সরানোর মিছিলের কথা। দিনে দিনে তাদের দলে লোক বাড়ছিল, বেশিরভাগই রাজ্যের গরিব গুরব লোকজন। ঘর ঘর দেশের সেনাবাহিনী তাদের এমন বেচাল কথাবার্তা শুনে বল্লমের খোঁচায় তাদের সবাইকে পাড়া ছাড়া করলো। দিকে দিকে খুঁজতে লাগলো কারা এই পলাশ ফুলের দলে নাম লিখিয়েছে, ধরতে পারলেই সপাং সপাং চাবুক। এ কি অলক্ষণে কথাবার্তা, বলে রাজাকেই চাই না। নানান জায়গায় ক্রমেই সেনাদের দাপট বাড়তে লাগলো। পাঠশালা তুলে দিয়ে সেখানে তাদের চৌকি বসালো। রাজ্যের এক এক জায়গায় এক এক বাড়িতে ঢুকে তারা হঠাৎ হঠাৎ হুকুম করতে লাগলো, তল্লাশি নেব। পুরো বিভঙ্গ দেশের লোক এই নতুন বাহিনীর জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল। রাজ্য জুড়ে ঘর ঘর দেশের সেনাবাহিনীর এমন ধারা বেয়াদবির কথা বিভঙ্গরাজের কানেও পৌঁছেছিল। তিনি তাদের ধরে আনার হুকুম দিতে যাবেন ভাবছেন, এমন সময় খবর এলো খোদ মহারাজ মিত্রবর্মন নাকি বিভঙ্গ দেশে পদার্পণ করবেন। শাহুজি মহারাজ মিত্রবর্মনকে বুঝিয়েছেন প্রস্তুতি সবই সাঙ্গ, কিন্তু শেষমেশ ওদেশে গিয়ে বিভঙ্গ দেশে প্রজাদেরকে ঘর ঘর সাম্রাজ্য সম্বন্ধে ভালো ভালো কথা বলে আপন করে নিতে পারলে তবেই 16 কলা পূর্ণ হয়। সেই মতো খুব সুন্দর করে ভাষণও লিখে দিলেন মহারাজের জন্য। মিত্রবর্মন পড়ে টড়ে বললেন, ভাষা হয়েছে, তা ওদের ভাষায় না বললে ওরা বুঝবে কি করে? এক্ষুনি এটা অনুবাদের ব্যবস্থা করো। এবার এদিকে তো বিভঙ্গ দেশের লোকজন ভালোই খেপে গেছে ঘর ঘর দেশের ওপর। কোনো বড় পণ্ডিত সেই ভাষণ বিভঙ্গ ভাষায় লিখে দিতে রাজি নন। পায়ে ধরে সাধা হচ্ছে, স্বর্ণমুদ্রার লোভ দেখানো হচ্ছে, তবু তারা গা করছে না। শেষে একজন ময়লা ধুতি পরা টিকিওয়ালা পণ্ডিত হঠাৎ এসে বলল, ও দেশের ভাষা আমি জানি, একটা ফুটো পয়সা দিলেই লিখে দিতে পারি। তাকে দিয়ে গোটা ভাষণ আগাগোড়া অনুবাদ করিয়ে ঘর ঘর ভাষার বর্ণে লিখিয়ে নেওয়া হলো। সিদ্ধান্ত পরিষদের লোকেদের এত আনন্দ হলো, সেই হুল্লোড়ে টিকি পণ্ডিতকে ফুটো পয়সাটুকু দেওয়ার কথাও তারা বেমালুম ভুলে গেল। নির্দিষ্ট দিনে মহারাজ মিত্রবর্মন শোভাযাত্রা করে বিভঙ্গ দেশের দুয়ারে এসে উপস্থিত। যথাবিহিত সম্মানে বিভঙ্গরাজ অভ্যর্থনা করে দেশের ভিতর নিয়ে এলেন। রাজকীয় বজরায় চাপিয়ে
বিভঙ্গ দেশ ঘোরাতে ঘোরাতে তাকে রাজধানীতে নিয়ে যাওয়া হচ্ছে। উনি রুখা সুখা দেশের লোক, এত সুজলা সুফলা দেশ জন্মে দেখেননি। তিনি অবাক হয়ে চারদিক দেখছিলেন। নদী নালা গাছপালা মৃদুমন্দ হাওয়া, এসবে মহারাজের বুকটা যেন হু হু করে উঠল। এক জায়গার মাঠের মধ্যে ছেলেদের কাদা মেখে পদগেন্ডুক খেলতে দেখে তার হঠাৎ মনে হলো যেন এসব রাজপোশাক মুকুট ফেলে রেখে এক ছুট্টে সেই মাঠে গিয়ে ওদের সাথে খেলায় জুটে যান। পাশ থেকে সাহুজির কনুয়ের খোঁচা খেয়ে আবার তিনি সম্বিত ফিরে পেলেন। সাহুজি ভাষণের প্রতিলিপিটা মহারাজকে দিয়ে বললেন, আর একবার ভালো করে ঝালিয়ে নিন। মহারাজ বললেন, ঝালিয়ে নেওয়ার কিচ্ছু নেই, দেখে দেখে তো পড়বো, একেবারে মঞ্চে উঠে পড়লেই চলবে খান। মহারাজ মিত্রবর্মনের জন্য বিশাল শামিয়ানা টাঙিয়ে মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখান থেকে তিনি বিভঙ্গ দেশের প্রজাদের জন্য কিছু বলতে চান। অনেকে এতদিন এই রাজ্যের নাম শুধু শুনেছিল, আজ চোখের দেখা দেখতে এসেছে। তার উপর খবর চাউর হয়েছে ঘর ঘর দেশের রাজা নাকি আজ বিভঙ্গ দেশের ভাষায় কথা বলবেন। বিভঙ্গ রাজবাড়িতে দারুণ দারুণ নিরামিষ পদে মধ্যাহ্ন ভোজ সেরে ঢেকুর টেকুর তুলে মহারাজ মিত্রবর্মন মঞ্চে উঠলেন। মিত্রগণ, আজ আপনাদিগকে সামনে দেখিতে পেয়ে খুবই ভালো লাগিতেছে। আমি ঘর ঘর দেশের রাজা, অনেক পথ পার হইয়া আপনাদের সহিত দেখা করিতে আসিয়াছি। আপনারা অবগত আছেন, ঘর ঘর দেশ আশেপাশের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজ্য, দিকে দিকে ইহার নাম। সমগ্র দেশ বীর পালোয়ানে ভর্তি। আমাদিগের সর্বাধিক নামই যে পালোয়ান, তাহার নাম তিস্মার ঘরঘরওয়ালা। সে এক আঘাতে 30টিকে আহত করিতে সক্ষম। বাড়াইয়া বলিতেছি না, সত্যই 30টি মক্ষিকা মারিতে পারে সে এক দানে। সভায় গুঞ্জন শুরু হলো, সবাই বিভ্রান্ত, কেউ কেউ ফিক করে হেসে ফেলল। মহারাজ ভাবলেন, যাক, ভালোই শুরু হচ্ছে ভাষণ। যুদ্ধে আমরা যখন যাই, অতি বৃহৎ 70 কামান আমাদিগের সঙ্গে থাকে। সেই সমস্ত কামানে অগ্নি সংযোগ করিলেই কামান হইতে এক তাল গোময় নির্গত হইয়া শত্রু সৈন্যের মস্তকে পতিত হয়। আমাদিগের সৈন্যরা সেই সুযোগে ঘুঁটের মালা পরিধান করিয়া কঞ্চি হস্তে মুক্তকচ্ছ হইয়া উল্টো প্রান্তে দৌড় মারে। সভায় বেশ হাসির রোল শুরু হয়ে গেল। মহারাজ তাতে আরো খুশি। আমাদিগের রাজ্যে শিক্ষারও খুব কদর। যে সমস্ত শিক্ষার্থী পাঠশালায় পড়াশোনায় সবিশেষ দক্ষ, সমস্ত শ্লোক মুখস্থ বলিতে পারে, সর্বাগ্রে সমস্ত আঁক কষিতে পারে, তাদের আমরা মস্তক মুন্ডন পূর্বক গর্ধবের পৃষ্ঠে বিপরীত মুখে স্থাপন করিয়া মস্তকে দধির অবশেষ ঢালিয়া রাজ্য হইতে বিতাড়ন করি। জনতার হাসি আর থামছে না। মহারাজের উৎসাহ তুঙ্গে। ওদিকে যেসব মান্যগণ্য লোক ঘর ঘর রাজ্যের দিকে ঝুঁকেছিল, তাদের মুখ চুন। ততোধিক অপূর্ব আমাদিগের খাদ্য রুচি। সাত্বিক খাদ্য বিনা অন্য কিছুই আমরা গ্রহণ করি না। আমরা দিন শুরু করি উষ্ণ ভূষির সহিত শিবাম্বু পান করিয়া, বেল্লপত্র, কণ্টলপত্র, বল্মিক স্তূপ ও সদ্য ভূপতিত সুমিষ্ট ছাগমল গ্রহণ করিয়া আমাদের উদর তৃপ্ত হয়। এবার জনতা পাগলের মতো হাসাহাসি শুরু করায় সাহুজির কিঞ্চিত সন্দেহ হলো। মহারাজকে কানে কানে বললেন, দ্রুত ভাষণ শেষ করুন। মিত্রবর্মন ঘাড় নেড়ে বললেন, এই তো হয়ে এসেছে। আমাদিগের রাজ্যের সবচাইতে ভালো ব্যাপার, কোনো দারিদ্র্যের চিহ্ন মাত্র এ রাজ্যে নাই। দরিদ্র কৃষক, মজুর, ভিক্ষুক, এদেরকে দেখা মাত্র আমরা চপকে রাজ্য থেকে ভিনদেশি দাগাইয়া বিতাড়ন করি। রাজা মাত্রেরই যা অবশ্য কর্তব্য। যাহা হোক, বুঝিতে পারিতেছেন নিশ্চয়ই, বিভঙ্গ দেশ
ঘর ঘর সাম্রাজ্যের তুলনায় ফকিরের নাসিকার নস্যের সমান মাত্র। তাই আপনাদিগের কাছে অনুরোধ, সিদ্ধান্ত যাই নেবেন সুগভীর ভাবনা পূর্বক নেবেন। ধন্যবাদ। বিভঙ্গরাজ হাসি চেপে উঠে দাঁড়িয়ে সবাইকে জোরে মহারাজ মিত্রবর্মণের জন্য হাততালি দিতে বললেন। মিত্রবর্মণ যখন ভাষণ শেষে আনমনে নেমে আসছেন, একজন ভিড় থেকে মিত্রবর্মণের মুকুট তাক করে পাদুকা ছুঁড়ে মারলে একটুর জন্য তা লক্ষ্যভ্রষ্ট হলো। মিত্রবর্মণ দেখতেও পেলেন না। বিভঙ্গদেশের পেয়াদা বাধ্য হয়ে ভিড় থেকে সেই লোকটাকে ধরে নিয়ে গেল টেনে হিঁচড়ে। শেষমেশ সিদ্ধান্ত গ্রহণের দিন এসে পড়ল। দিকে দিকে সিদ্ধান্ত গ্রহণ শিবিরে বিশাল ভিড় জমল মানুষের। কেউ কেউ শিবিরে এসে জানতে পারল তার নাম নাকি তালিকাভুক্ত হয়নি, তাই তারা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারবে না। সেই নিয়ে বিস্তর গোলযোগও হলো নানা জায়গায়। দ্রুত ঘর ঘর বাহিনী সেসব দমনও করল বল্ল মুচিয়ে। তাও বহু বহু কাগজে প্রজারা টিক মেরে জমা দিল দলে দলে। মহারাজ মিত্রবর্মণকে সেই ভাষণের কেচ্ছার কথা আর কেউ খুলে বলেনি ভয়ে। সেই দিন থেকে ঘরঘররাজ ও বিভঙ্গরাজ দুজনেই বেশ খোশ মেজাজে আছেন। তবে সিদ্ধান্তে ঘেঁটু ফুল না ব্রহ্মকমল কার পাল্লা ভারী হলো, সব কাগজ গোনা হলে তবেই বোঝা যাবে। এখন দুদেশের পেয়াদারা মিলে সেই সব লক্ষ লক্ষ অর্বুদ অর্বুদ কাগজ গুনছে তো গুনছেই, গুনছে তো গুনছেই, গুনছে তো গুনছেই, গুনছে তো গুনছেই। আমাদের গল্পের নটে গাছটি কি তবে আজ এইখানেই মুড়লো? শেষটা কিছুতেই এইখানে ছাড়া যাবে না। যে কেউ শেষটা নিজের মতো করে ভেবে নিতে পারেন। কেউ ভাবতে পারেন এত কিছু করে শেষমেশ সাহুজির বুদ্ধিতে ব্রহ্মকমলে গুনতিতে বুঝি বেশি পড়ল। কেউ ভাবতে পারেন যা তা কখনো হয়, বিভঙ্গদেশের প্রজারা মিত্রবর্মণের ওপর যেরকম খাপ্পা, ঘেঁটু ফুলের পাল্লাই ভারী। আমি ভাবলাম একটু অন্য রকম। প্রায় মাস তিনেক ধরে রাত দিন এক করে সমস্ত কাগজ গুনাগুনি চলল। শেষে যোগ বিয়োগ গুণ ভাগ করে যা বেরোলো তা দেখে তো সিদ্ধান্ত পরিষদের চক্ষু স্থির। ঘর ঘর দেশের সৈন্যরা তো গর্দান যাওয়ার ভয়ে সিঁটিয়ে উঠল। ওদিকে বিভঙ্গ দেশের পেয়াদারা এর ওর মুখ চাওয়াচাই করছে। গুণে দেখা গেছে ঘেঁটু ফুল আর ব্রহ্মকমলে প্রায় সমান সমান টিক পড়েছে। কিন্তু সেসব কাগজ যোগ করে যত হয় তার 3 গুণেরও বেশি প্রজা কাগজের দুটো ছবি কেটে কুটে মস্ত বড় করে পলাশ ফুলের ছবি এঁকে জমা দিয়েছে। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে, ইচ্ছে হলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে গুরুচণ্ডালী প্রকাশনের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নম্বর এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার অপেক্ষা আগামী পাঠের। আপনাকে সাদর আমন্ত্রণ।